আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় তাহলে তোমার মাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কথাটা মনে রেখো। কথাটি বললাম আমি আমার স্বামীকে। আমি আমার 70 বছরের বৃদ্ধ অসুস্থ মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসলাম গ্রাম থেকে। মায়ের শরীরটা গত কয়েক মাস ধরে ভালো যাচ্ছে না, একে একে গ্রামে থাকার মতো পরিস্থিতি আর নেই। কিন্তু মাকে নিয়ে আসার পর থেকেই ঘরের আবহাওয়া কেমন যেন ভারী হয়ে উঠেছে। এটা দেখে আমার শাশুড়ি আর স্বামী সকাল থেকে কেউ আমার সাথে কোনো কথাও বলছেন না, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। সারাদিনে অদ্ভুত মানসিক যন্ত্রণার মতো দিয়ে কাটলো। শাশুড়ি মা সকাল থেকে আমার সাথে ঝগড়া করার জন্য বিভিন্ন উসিলা পুচ্ছিলেন, কথায় কথায় বিষিয়ে দিচ্ছেন ঘরের বাতাস। আমি সব বুক বুঝে সহ্য করেছি, একটা কথাও বলিনি, কারণ আমি জানি এখন তর্ক করলে পরিস্থিতি আরো নোংরা হবে। রাত তখন তাই 10:30 বাজে। আকাশ অফিস থেকে ফিরলো অন্যদিনের মতো স্বাভাবিক কোনো আলাপ নেই। ফ্রেশ হয়ে এসে আমাকে গম্ভীর বুকে রুমে ডেকে নিয়ে বললো, শুনো, তোমার আমার জন্য ভালো একটা সিট বুক করে আসলাম। আমি চরম অবাক হয়ে ওর দিকে তাকালাম। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। বললাম, সিট মানে? কিসের সিট বুক করে আসলা তুমি? আকাশ আমার চোখের দিকে তাকাতে পারছিল না, কেমন যেন আমতা পরে এদিক ওদিক চেয়ে বললো, বৃদ্ধাশ্রমে। মুহূর্তের মধ্যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, চোখের ঘুম বেয়ে অবাধ্য চোখ নেমে এলো। আমি স্তব্ধ হয়ে কান্না ভেজা গলায় বললাম, মানে? আমার মা তোমাদের বাসায় এসেছে একদিন হয়নি, আর তাতে তোমরা বিরক্ত হয়ে গেছো? সকাল থেকে তোমরা কি আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলতেছো না? তোমার মা তো আমার সাথে সকাল থেকে ঝগড়া করার জন্য বিভিন্ন ভাবে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু বলতেছি না, আর তুমি অফিস থেকে ফিরে এই সিদ্ধান্ত শোনাচ্ছ আমাকে? আকাশ আমার কথার কোনো সরাসরি উত্তর দিল না। সে অপরাধের মতো খাতে বসে ঘুমিয়ে থাকে আমাদের 7 বছরের ছেলেটার কপালে হাত রাখলো। আলতু করে ওর চুলে হাত বোলাতে নিচু সরে বললো, আমি যা করেছি তোমার আমার ভালোর জন্যই করেছে। এখানে থাকলে প্রতিদিন অশান্তি হবে, তোমার মায়ের যত্ন হবে না, কিন্তু ওখানে প্রফেশনাল মানুষ আছে। ওর মুখে ভালো জন্য শব্দটা শুনে আমার ভেতরে সমস্ত ধৈর্য বাদ ভাঙলো। মায়ের এই অসুস্থ অবস্থায় তাকে পর করে দেওয়ার চক্রান্ত আমি মেনে নিতে পারলাম না। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সেই কান্নার মাঝে এক তীব্র ক্ষোভ আর জেদ আমায় গ্রাস করলো। আমি তখন রাগি চোখে কান্না জড়ানো গলায় সোজা আকাশের সামনে গিয়ে দাঁড়ালাম। শক্ত গলায় বললাম, আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় তাহলে তোমার মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কথাটা মনে রেখো। আমার কথা শুনে আকাশের হাতটা ছেলের কপাল থেকে সরে গেল। সে চমকে ওঠে আমার দিকে তাকালো, যেন আমার এই রূপ ও কোনোদিনও দেখেনি। ঘরের নীরবতা তখন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আকাশের মা অর্থাৎ আমার শাশুড়ি বোধহয় দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিলেন। এই কথা শোনা মাত্রই তিনি ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। ওনার মুখে রাগ থমথম করছে। শাশুড়ি চিৎকার করে বললেন, কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা? আমার ছেলে কামাই করে ফ্ল্যাট কিনেছে, এখানে আমি থাকবো না তো কে থাকবে? তোর ভিখারি মা থাকবে? নিজের মাকে এনেছিস ভালো বোকা, এখন আমার ছেলেকে শাসাচ্ছিস আমাকে বের করে দেওয়ার জন্য? আমি চোখে পানি মুছে সোজা ওনার চোখের দিকে তাকালাম। আজ আর আমি সেই সংসারী মুখ রোচা মেয়েটি নয় যে অন্যায় দেখে চুপচাপ থাকবো। বললাম, মা, এই ফ্ল্যাট আকাশে একা কিনে নেই। বিয়ের পর আমার জমানো টাকা আর আমার বাবার দেওয়া ডিপিএস টাকা ভেঙে এই ফ্ল্যাটে ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল। আর যদি আইনি অধিকারের কথা বলেন, তবে এই সংসারে আমারও সমান অধিকার আছে। আমার মা যদি এখানে একদিন থাকার যোগ্যতা না পায়, তবে আপনার ওই ঘরে থাকার কোনো অধিকার নেই। আকাশ বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠে বলো, না, তুমি তোমার সীমা পার হয়ে যাচ্ছ। মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? আমার মা তোমার মা কি এক হলো? আমি তীব্র কণ্ঠে জানতে চাইলাম, কেন এক নয় আকাশ? তোমার মা যেমন তোমাকে জন্ম দিয়েছে, আমার মা আমাকে 10-12 দিন পেটে ধরেছে, কষ্ট করে মানুষ করেছে। আজ আমার মা অসুস্থ বলে সে বোঝা হয়ে গেছে, আর তোমার মা সুস্থ থেকে সারাদিন কুটনামি করে এই ঘরে শান্তি নষ্ট করছে, তাও সে মাথার তাজ। এটা কোনো নিয়ম হতে পারে না। আকাশের মা এবার কান্নার অভিনয় শুরু করলেন। আকাশের হাত ধরে বললেন, দেখলি আকাশ, দেখলি তোর বইয়ের নমুনা আজও আমাকে হাত তুলতে বাকি রেখেছে। ও আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তুই যদি বিচার না করিস তাহলে আমি আজ রাতে বিষ খাবো। আকাশ চরম বিরক্ত আর রাগে আমার দিকে এগিয়ে এসে বলল, অনন্যা, মায়ের কাছে ক্ষমা চাও এক্ষণে, আর কাল সকালে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হবে। এটাই আমার শেষ কথা। আমি খাটের এক কোণে গিয়ে বসলাম। আমার অসুস্থ মা পাশে করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। তিনি জানেন না ওনাকে দেখি নির্মম খেলা চলছে এই ঘরে। আমি দেয়ালের দিকে তাকে শান্ত আর দৃঢ় গলায় বললাম, আমি কারো কাছে ক্ষমা চাইবো না, আর আমার মা কোথাও যাবে না। যদি জোর করে আমার মাকে বের করার চেষ্টা করে আকাশ, তবে কাল সকালে আমি পুলিশের কাছে যাব। ডোমেস্টিক ভায়োলেন্স আর মেন্টাল টর্চারে কেস করবো তোমাদের দুজনের নামে। দেখে কে কাকে ঘর থেকে বের করে। আমার মুখে পুলিশের নাম শুনে শাশুড়ি আর আকাশের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তারা ভাবতেও পারেনি যে শান্ত ভদ্র মেয়েটি আজ নিজের মায়ের সম্মানের জন্য এতটা দূর যেতে পারে। ঘরজোর এক শ্মশান নিরাপত্তা নেমে এলো। আকাশ আর কোনো কথা না বলে লাইটটা নিভিয়ে দিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। শাশুড়ি বিড় করে ডালি দিতে দিতে নিচের ঘরে চলে গেলেন। অন্তবার আমি চোখ মেলে তাকিয়ে রইলাম সিলিং এর দিকে। চোখের জল শুকিয়ে এখন সেখানে অদ্ভুত প্রতিজ্ঞার আগুন জ্বলছে। আমি জানি যুদ্ধটা মাত্র শুরু হলো। আগামীকাল সকালটা আমাদের সবার জীবনে মোড় ঘুরিয়ে দিবে। সারা রাত এক ফুটা চোখের পাতা এক করতে পারলাম না। ভোরের আলো যখন জানালার পর্দা ফুরে ঘরে এসে পড়লো, তখন বুকটা কেমন যেন হালকা লাগলো। এক অদ্ভুত রকমের মানসিক শান্তি পাচ্ছিলাম নিজের ভেতরে। বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে গেলাম। তখনও মা ঘুমাচ্ছেন। ওনার মনের খুশকে যাওয়া মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা মোচন দিয়ে উঠলো। যে মা সারাটা জীবন নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে তাকে সামান্য আশ্রয়ের জন্য এতটা লাঞ্ছিত হতে হচ্ছে। না, আমি তো দমে যাব না। ড্রয়িং রুমে আসতে দেখি পরিবেশ পুরো থমথমে। শাশুড়ি মা রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে আকাশের সাথে ফিসফিস করে কি যেন বলছিলেন। আমাকে দেখি ওনারা চুপ হয়ে গেলেন। অন্য কোনো দিন হলে আমি নিজে যে ওনাদের সাথে কথা বলতাম, চায়ের কাপে গিয়ে দিতাম। আজ আমি সোজা রান্নাঘরে ঢুকে শুধু নিজের আর মায়ের জন্য নাস্তা তৈরি করতে লাগলাম।
আকাশ ডাইনিং টেবিলে বসে গম্ভীর গলায় বলল, না কাল রাতে কথাগুলো দিয়ে আমি অনেক ভেবেছি। তুমি আবেগের বসে অনেক বড় বড় কথা বলে ফেলেছো। পুলিশ কেসে ভয় দেখে সংসার চালানো যায় না। আমি আজ ওনাকে নিয়ে যাবো, ওখানে সত্যি ওনার ভালো যত্ন হবে। আমি হাতের হুমকিটা রেখে শান্ত পায়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। আকাশের চোখের দিকে সরাসরি তাকে বললাম, আমি কাল রাতে কোনো আবেগের কথা বলিনি আকাশ, আর ওটা ভয় দেখানো ছিল না, ওটা আমার সিদ্ধান্ত ছিল। তুমি যদি আজ আমার মাকে ঘর থেকে বের করার চেষ্টা করো, আমি ঠিক 8 ঘন্টার মধ্যে থানায় ফোন করবো। আমার ব্যাগে ব্যাংকের স্টেটমেন্ট আর ডিপিএস বানার সব কাগজ রেডি আছে, যা প্রমাণ করে এই ফ্ল্যাটে আমার কতটা অধিকার আছে। যৌথ সম্পত্তিকে নিজের মাকে রাখতে চাওয়ায় যদি আমাকে মেন্টাল টর্চার করা হয়, তবে আইন আমার পক্ষেই কথা বলবে। আমার বলার এমন শীতল ও দৃঢ় আওয়াজ শুনে আকাশের মুখের রংটাই বদলে গেল। সে চায়ের কাপটা টেবিলে ঠপ করে নামিয়ে রেখে বলল, তুমি একটা সামান্য বিষয় নিয়ে কোর্ট কাচারি করতে লোক সমাজে আমাদের সম্মানটা গোছায় থাকবে? আমি তপ্ত কণ্ঠে জবাব দিলাম, সম্মানের চিন্তা যদি এতই থাকে আকাশ, তবে নিজের অসুস্থ শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে তোমার ভাবা উচিত ছিল। ঠিক ওই সময় শাশুড়িমা ড্রয়িং রুমে এসে চিৎকার জুড়ে দিলেন, দেখলি আকাশ, তোর মুখের উপর কেমন তোর পাচ্ছে? এই মেয়েকে তুই মাথায় তুলেছিস। ও আজ আমার ছেলেকে আইনে ভয় দেখাচ্ছে, কাল আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুই হয় ওই মেয়েকে আর ওর বিজ্ঞানী মাকে এই বাড়ি থেকে বের করে দিবি, না হলে আমি এখনই ভাইয়ের বাড়ি চলে যাবো। উনি ভেবেছিলেন ওনার ওই দেখা কান্নাকাটি আর বাপের বাড়ি যাওয়ার হুমকিতে আকাশ আমার উপর আরো খেপে উঠবে, কিন্তু এবার আমি চুপ থাকলাম না। ওনার চোখের দিকে ফিরে শান্ত গলায় বললাম, মা, বাপের বাড়ি চাইলে আপনি যেতেই পারেন, আপনাকে কেউ আটকে রাখেনি। তবে মনে রাখবেন, এটা আপনার ছেলের একা কেনা বাড়ি নয়, এখানে আমারও ঘাম রক্তে টাকা আছে। আমার মা যদি এখানে বোঝা হয়, তবে আপনি ওই বাড়ির জন্য কোনো সম্পদ না। আর আকাশ, তুমি যদি তোমার মায়ের পথে অন্তসী যে আজ কোনো ভুল পদক্ষেপ নাও, তবে ডিভোর্স আর ডোমেস্টিক ভায়োলেন্স তুই কেসে একসাথে ফেস করতে হবে তোমাকে। মিডিয়ার কর্পোরেট সেক্টরে তোমার যে বড় পজিশন, সেটাই কেসের পর কোথায় গিয়ে দাঁড়াবে তা নিশ্চয়ই আমাকে বুঝিয়ে বুঝতে হবে না। আমার এই একটা কথায় আকাশের সমস্ত অহংকার যেন মুহূর্তের মধ্যেই ধুলিস্যাৎ হয়ে গেল। সে খুব ভালো করে জানে আমি একবার মুখে যা বলি তা করার ক্ষমতা রাখি। অবশ্যই নিজের পজিশন আর সামাজিক সম্মানের ক্ষতি সে কোনোভাবে সইতে পারবে না। আকাশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। ওনার মায়ের দিকে তাকিয়ে ও এক প্রকার অসহায় ভাবে বলল, মা, তুমি প্লিজ একটু চুপ করো তো, সকাল সকাল আরো শান্তি করো না। তারপর আমার দিকে ফিরে নিচু স্বরে বলল, ঠিক আছে, তোমার মা এখানেই থাকবে, ওনাকে কোথাও যেতে হবে না, তবে ঘরে যেন কোনো অশান্তি না হয়। শাশুড়ি মা আকাশের মুখে এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। নিজের ছেলের এমন আত্মসমর্পণ উনি কখনো কল্পনাও করেননি। উনি রাগে ফুসতে ফুসতে নিজের ঘরে গিয়ে ধরাম করে দরজাটা বন্ধ করে দিলেন। আকাশের নাস্তা না করে অফিসের ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় ওর মুখে সেই চেনা কর্তৃত্বের ভাবটা উধাও হয়ে গিয়েছিল। সেখানে ছিল কেবল এক চরম পরাজয়ের ক্লানি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের ঘরে গেলাম। মা ততক্ষণে ঘুম থেকে উঠে বিছানায় বসেছেন। আমাকে দেখে ওনার সেই চেনা মায়াবী হাসিটা হাসতেন। ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, মা, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার প্রিয় সুজির হালুয়া রুটি বানিয়েছি। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, না জামাই, আর তোর শাশুড়ি মা ভালো আছেন তো রে? সকাল থেকে কারো বলার আওয়াজ পেলাম না যে আমার জন্য তোদের সংসারে এগুলো অশান্তি হচ্ছে না তো? মা, মায়ের এই সহজ সরল প্রশ্ন শুনে আমার চোখের কোনটা আবার জলে ভিজে উঠল। কিন্তু এবার সেই জল কষ্টের নয়, এক চরম বিজয়ের জল। আমি মায়ের হাতটা ডালে ছিঁড়ে পড়লাম, না মা, কোনো অশান্তি নেই। এই ঘর যতটা আকাশের ততটা আমার। এই ঘরে তোমার মেয়ে যতদিন থাকবে, তুমিও ততদিন মাথা উঁচু করে থাকবে। কেউ তোমাকে এখান থেকে সরাতে পারবে না।